দিয়ে করিল ঋণ শোধ, রাঙিল মায়ের আঁচল, রক্তে রাঙা মায়ের আঁচল, মায়ের আঁচল, রক্তে রাঙা মায়ের জন্ম দিল উপস্থিতি বলে পর করিল, তোকে জন্ম দিল উপস্থিতি বলে পর করিল। 10 মাস 10 দিন গর্ভে ধরে সে মাকে পারে পার করিতে, 10 মাস 10 দিন গর্ভে ধরে সে মাকে পারে পার করিতে। সমাজের কাছে আমার উঁচু মাথাটা হেট হয়ে যাবে। এই না হলে আদর্শ পিতা বলতে পারো। তোমার মতো অসহায় পিতা এই সংসারের কতদিন আছে যে নিজের রক্ত মাংস সন্তানকে মর্যাদার হারিকানে বলি দিতে চায়? তুমি বুঝতে পারছো না সরজ, তুমি বুঝতে পারছো না আমি পালন করবো। তাকে মানুষ হতে হবে আর ভবিষ্যতে সেই জন্য আমাকে পিতা বলে না পারে। শুনেছি পশুর সন্তান পেতে থাকে,
ঘৃণায় আমার শুধু মুখ ফিরিয়ে দেবে। একজন অভাগিনী সন্তান আমার নিজের স্ত্রী বলে পরিচয় দিয়ে এই সমাজের বুকে নিজের মাথা তুমি হেট করো না। আমি তো তোমার স্ত্রী নই, তাই তো তোমার কাছে আমি আর সারা দিতে পারছি না। আমি যে এক সন্তান হতভাগিনী মা, আমার আপনকার ভরা সন্তানকে আমি আমার মুখে তুলে নিতে ছেড়ে চললাম ওই অনাথ আশ্রমে। সরল, তুমি আমার কথা শোনো, তুমি এভাবে চলে যেও না, তুমি এভাবে চলে যেও না। চলে গেলে জানি না, জানি আমার কাছে কিন্তু এছাড়া আমার কিছুই ছিল না। আমি স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর ফুটফুটে শিশু আমার ঘর আলো করে থাকবে। সেটার জন্য আমার গোলা জড়িয়ে ধরে আমাকে আদৌ আদৌ ছুঁড়ে ওদের বাবা বাবা বলে ডাকবে। হলো না, হলো না, আমার স্বপ্ন পূর্ণ হলো না। সেদিন আদর করে আমি ওই কালো পুষির সন্তানকে দেখে আমি চমকে উঠেছিলাম। মনে হয়েছিল পুরো আকাশটা আমার মাথার উপরে ভেঙে পড়েছে। না না, ওই খুশির সন্তান কখনোই আমার মুখ উজ্জ্বল করতে পারবে না। আমি ওকে, ওই ছেলেকে আমি অনাথ আশ্রমে পাঠিয়ে ঠিক করেছি। আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, আমি ঠিক। পালিয়ে এসেছি, পালিয়ে এসেছি অনাথ আশ্রম থেকে। আমি আমার খোকাকে নিয়ে আমি এখানে পালিয়ে এসেছি। কিরে কিরে বলি, মায়ের মুখের দিকে তাকিয়ে হাসছিস? হ্যাঁ, হাসবি তো, হাসবি তো। ওরে ওরে, তুই যে আমার 7 রাজার ধন এক মালিক, তুই যে আমার 7 রাজার ধন। তোর জন্মদাতা বাবা তোকে ত্যাগ করলেও তুই এই হতভাগিনী মায়ের পরিচয় নিয়ে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবি। আর তোর মুখের দিকে তাকিয়ে এই পৃথিবীর সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা, সমস্ত ব্যথা আমি ভুলে যাব। কিন্তু তোকে আমি কেমন করে মানুষ করবো? কোথায়, কার কাছে আমি পাবো আশ্রয়? তাই তো, ওগো ভগবান, তুমি করে দাও ঠাকুর, আমি কি করবো? হতভাগিনীকে তুমি আজ বৃষ্টি না হয়ে যাবে না দেখছি। সেই কখন থেকে ওই তো পশ্চিম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। না, আমি যাই। সন্ধ্যের আগে বাড়ি ফিরতে না পারলেও আমার দুর্ভোগের শেষ হবে না। এই যে শুনছেন? আমাকে বলছেন হ্যাঁ, কিছু বলবেন? ইয়ে, না মানে কিছু নয়। আশ্চর্য। আচ্ছা, আপনি যাবেন কোথায় বলুন তো? কোথায় যাবো? আরে আমি তো আপনাকে জিজ্ঞাসা করছি কোথায় যাবেন। তা তো আমি জানি না। সে কি? খুবই আশ্চর্য হয়ে গেলেন, তাই না? দেখুন, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না, তবে এখানে বেশিক্ষণ থাকবেন না। এই জায়গাটা মোটেই নিরাপদ নয়। এই দেশের কোন জায়গাটা মেয়েদের জন্য নিরাপদ বলতে পারে? আপনি এই দেশের মেয়ে
এক্ষুনি আমাকে সারা জীবন পুড়ে পুড়ে নিঃশেষ করে দেবে। পরাজয় বুঝে মানুষকে এমনি করে খাওয়ায়। আচ্ছা, আপনি কি করলেন? আমাকে দেখতে ঠিক আপনার বোনের মতো, তাই না? না না, আমি যে তাকে নিজের হাতে চিতায় তুলে দিয়েছি, তার সুন্দর দেহটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দাদা, তাকিয়ে দেখো দাদা, তাকিয়ে দেখো। আমি তোমার সেই হতভাগিনী বোন। স্বামীর গৃহ থেকে এসেছি, পুত্রকে বুকে নিয়ে চিরদিনের জন্য এসে তোমার সামনে দাঁড়িয়েছি। বলো না দাদা, বলো না, তুমি আমাকে আশ্রয় দেবে না? বলো না দাদা, তুমি আমাকে আশ্রয় দেবে না? অমন করে বলিস না রে বোন। তুই অমন করে আমাকে বলিস না, আমি যা সহ্য করতে পারছি না। সত্যি সত্যি তুই আমার হয়ে যাবি রে বোন। এই হতভাগ্যের ব্যথা তোর জীবনে সান্ত্বনার পরের দিন তুই আমাকে আবার দাদা বলে ডাকবি তো বল। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি আমার অতীতে সব পরিচয় মুছে ফেলে তোমার বোন হয়ে এই পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই দাদা। ভরে গেল বুকটা, আমার অভাবী আনন্দে ভরে গেল। হারাইনি, আমার কিছুই হারাইনি। আমার বোন আবার আমার কাছে ফিরে এসেছে। দাদা, তবে আর দেরি করছিস কেন রে? তোর ছেলেকে আমার হাতে তুলে দে। কিন্তু এখনো সংকোচ করছিস? জানিস, আমি ভেবেছিলাম আমার বোনের ছেলে হলে ওর নাম রাখবো শঙ্কর, আর সেই শঙ্কর আমার কাছে ফিরে এসেছে। কে রে বোন, শঙ্করকে আমার হাতে তুলে দে। দাদা, আমার এই কালো কুচির ছেলেকে দেখে তুমি ঘৃণা করবে না তো? কি বললি মুখ পুরি? তোর ছেলেকে ঘৃণা করবো আমি? তাছাড়া এই নিষ্পাপ শিশুকে যদি ভগবান কারো কুৎসিত করে পাঠায়, সেটা তো ওর দোষ নয় রে। কিন্তু দাদা, ওর বাবা ঘৃণায় অবজ্ঞায় ওকে প্রত্যাখ্যানই করেছে। মানুষ নয়, সে একটা কোথায়। দাদা, ওরা তো আমার স্বামী নিন্দা সহ্য করতে পারছি না। তবে আমিও বলে রাখছি, তোর এই চরম অপমানের যোগ্য জবাব দিতে শঙ্করকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আয় বাবা, আমার বলে আয়। ওগো ভগবান, তুমি সত্যি আছো দয়াময়, তুমি সত্যি আছো সত্যি। চল বোন, আজ থেকে আমাদের জীবনে নতুন করে পথ চলা শুরু হলো। দুঃখের মরুভূমিতে হারিয়ে যাওয়া এই ছোট্ট নদী তার অস্তিত্ব খুঁজে পেয়ে আবার সে ছুটে চলেছে মহাসমুদ্রের দিকে। পারবে না, পারবে না, কেউ তার প্রতিরোধ করতে পারবে না, কেউ না। কি হয়েছে? এ কি? আপনি আপনি চিন্তা করছিলেন কেন? ভয়ে
শব্দগুলো ঠিক মতো মনে করতে পারছেন না বোধহয়। ছি 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 আমি কি আপনাকে মনে করিয়ে দেবো? ছি, 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 ছি। আমার বড় ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আপনার পরিভাষা হয়তো হয়তো আমি একটা মানুষ। না, ছি 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 ছি। অর্পণ বাবু, আমি আমি যদি কোনো ভুল করে থাকি আপনি আমায় ক্ষমা করে দেবেন অর্পণ বাবু। মা হ্যাঁ, ক্ষমা। কারণ এখন সবকিছু বুঝতে পারি অর্পণ বাবু। মানুষ যে এতখানি উদাসীন হয় তা আগে আমি জানতাম না অর্পণ বাবু। মালা দেবী দোষ আমার। সেদিন যদি গুন্ডারা পিছু না নিত, যদি আমি ঘরের বাইরে না বেরোতাম। এবার নিশ্চয় ধর্মজীবনে থাকবেন। না, হ্যাঁ, না, ইয়ে মানে সেই সঙ্গে কি হলো? চুপ করে গেলেন যে? কিচ্ছু না। আমি বলবো কি বলবেন আপনি? মনকে শাসন করার মধ্যে গৌরব আছে ঠিকই, কিন্তু কিন্তু চোরা মনকে কি আপনি সত্যি শাসন করতে পারবেন? আপনি আমি কিন্তু আপনার চোখের দিকেই তাকিয়ে আছি। কি মানে আপনি একটা জীবনের সঙ্গে আরেকটা জীবন যোগ করলে যোগফল কি দাঁড়াবে বলো? এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার। হৃদয় দিয়ে লিখে দেব প্রেমের ছোঁয়ায় ভালোবাসা। তুমি থাকবে আমার। মঞ্জুর স্যার, তুমি কি জানো তোমার জন্য ভেবে ভেবে আমি কত আকুলি হয়েছি। এরই নাম বুঝি ভালোবাসা। আচ্ছা, আজ আমি চলি বাবা, সংবাদপত্র অফিসে জরুরি একটা কাজ আছে, সময় মতো পৌঁছাতে না পারলে কাল আসবে কিন্তু। আর হ্যাঁ, ঠিক বিকেল 4টে। কি মনে থাকবে তো? আরে আপু, আরে মনের মানসিক ডাক উপেক্ষা করা সাধ্য আমার কোথায়? অর্পণ, আর তাছাড়া ভুলে যাচ্ছ কেন মালা? নদী সাগরে
পতিত হওয়ার পর দুনিয়ার নদী থাকে না। মানুষটা মানুষটা যেন কি আমি কেঁদে যে আমার মনে তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কি দারুণ! আরে মানুষটা আমি ভালো, কিন্তু দুঃখের কথা বলবো। আরে কেউ আমায় চিনতে পারলো না মাইরি। আমি গৌরব গাঙ্গুলি। কি চান এখানে? আরে সে কোথায় তো বলতে এসেছি। আরে আপনি মানে তুমি নিশ্চয়ই এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে আরে অনেকখানি হয়েছে, অনেকখানি হয়েছে। বুকটা আমার ধড়ফড় করছে ভাই। এবার আমার কোনো বাঞ্ছা পূর্ণ না হলে আমি নিজে হাঁটতে করবো ভাই। দেখুন, আপনার ওসব কথা শোনার ধৈর্য বা সময় কোনোটাই আমার নেই। আরে এই হয়েছে মানুষের তো। আরে বাবা, 5-5টা বছর কি কম কথা। আরে এই রাম সাম, এই যদু মধু, এই যাকে তাকে ক্ষমতায় পাঠালেই হলো। আরে বিচার বিবেচনা করে দেখতে হবে না কে যোগ্য আর কে অযোগ্য। যোগ্য অযোগ্য? আরে তবে আর বলছি কি, আমি এই গৌরব গাঙ্গুলি সামনের নির্বাচনে ওই জোড়া পান প্রতীক চিহ্নে ভোটে দাঁড়াচ্ছি। তাই ভোটারদের কাছে আমার আবেদন, তুমি হাসছো? আরে ভোটের তো এখনো অনেক দেরি। আরে জানি জানি, কিন্তু এখন থেকে আমি কোমর বেঁধে নেমে পড়েছি ভাই। আরে 3 বার আমার জামিনত বাজেয়াপ্ত হয়েছে। এবার আমি পরাজয় স্বীকার করতে রাজি নই। এই যেন তেন, এই পোকারি যেন তেন পোকারি হোক, ভোটে জিতে আমাকে মন্ত্রী হতেই হবে মাইরি। তুমি হাসছো? আরে জনগণের যদি মর্জি না হয়, আপনি ভোটে জিতবেন কেমন করে? মর্জি হবে না মানে? আরে আমি গরম গাঙ্গুলি, মন্ত্রী হয়ে আমার প্রথম কাজ হবে এই অবলা নারীদের চোখের জল মুছিয়ে দেওয়া। আরে আরে কোন স্বামী তার স্ত্রীর উপর অত্যাচার করবে না, এই কোন প্রেমিক তার প্রেমিকার প্রতি বিশ্বাসঘাতকতা করবে না। আরে এমনকি ওই বিধবার সম্পত্তি কেউ তাকে দিয়ে নিতে পারবে না। বাবা, তাহলে তো খুব মজা হবে। আমরা মেয়েরা খুব খুব সুখে থাকবো। আরে কি কত বলছো? কি বাবা, তাই কখনো হয়? কথাটা হচ্ছে মন্ত্রী আমি হব। তা হবো মন্ত্রী মশাই। একটা সত্যি কথা বলবে, কি কথা? আপনার স্ত্রী নাকি আপনার নামে থানায় গিয়েছিল অভিযোগ লেখাতে। ক্ষমতা বাচ্চা কথা বলবে বলে দিচ্ছি। বাজে কথা, আপনার তৃতীয় পক্ষের স্ত্রীকেও কিন্তু আমি চিনি। হ্যাঁ, আপনার না অনেক টাকা আছে, তাই মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করতে আপনার লজ্জা করে না? আমি কোথায় এলাম রে? এসব কোথায় পাবলিক জানলে ভোট গরম, ভোটের বেলার গরম করতে পারবে না মাইরি। আরে আরে কি হলো? আরে কিছু না। আরে আরে বলছিলাম কি, আমি বিয়ে করিনি, মানে ওই মেয়েটাই আমাকে বিয়ে করেছে মাইরি। আমি শুধু ওই কচি ছেলের মতো তার মালা আমি গলায় বলেছি মাইরি। তা তো বটেই, তা তো বটেই। নইলে আপনার ক্লিন ইমেজটা থাকবে কেমন করে? আরে বোঝই তো আমি, আরে বোঝই তো সব। আরে এই যে ভাই, আরে শুনছেন? আরে শুনে যান। এবার আপনারা ভোটটা আমাকে দেবেন। আমি এই গরম গাঙ্গুলি কথা দিচ্ছি, আপনাদের জন্য আমি অনেক কিছুই করব। শুধু শুনে যান, ভোট দিবেন কোনখানে? জোড়া পানের মাঝখানে। ভোট দিবেন কোনখানে? ওই জোড়া পানের মাঝখানে ভোট দিবেন। গরম গাঙ্গুলি, আগে
এ কি মালা, তুমি এখানে? কেন আসতে নেই বুঝি? আরে না না, আমি তা বলছি না, মানে তুমি যে সময় কারণ গান নিয়ে ব্যস্ত থাকছে। ঠিক তাই। মনটা যে আজ আমার ভালো নেই। আহা, আরে না থাকাটাই তো স্বাভাবিক। আসলে আসলে কদিন খুবই ব্যস্ত ছিলাম, তাই তোমাদের বাড়ি আমি যেতে পারি। তাতে কি হয়েছে? নিশ্চয় আমার উপর খুব রাগ করে আছো। তা কেন? শুধু শুধু আমি আপনার উপর রাগ করতে যাবো কেন? মানে কারণ ছাড়া এই যেমন কোনো কিছু ঘটে না, ঠিক তেমনি কি বলতে চান আপনি? তুমি তো জানো বাবা, আমি সত্যকে অস্বীকার করতে পারি না। আর আর সেই সত্যের জন্য আমি সব কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কি কি সেই সত্য? তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি আমি তোমায় প্রথম থেকে খুব ভালো পেতে ফেলেছি বাবা। আমি নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেছিলাম বিয়ে আমি করবো না, কিন্তু তোমাকে দেখার পর আমি সেই সিদ্ধান্ত থেকে সরেছি বাবা। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, তুমি কি পারো না, তুমি কি পারো না আমার সেই স্বপ্নবিদকে ভুলে এই অদ্ভুত জীবনকে মনোরম করে তুলতে? আপনি ভুল করছেন। ভুল? হ্যাঁ, হ্যাঁ, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভুল করছেন। আপনি আপনি আমার গানের শিক্ষক আর আমি আপনার গানের ছাত্রী, আর ছাত্রী আর শিক্ষকের মধ্যে অন্য কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। এ কি বলছো বাবা? এইটাই সত্যি। এই তোমার শেষ কথা? যা শুরুই নেই তার আর শেষ কোথায়? আশা করি কথাটা মনে রাখবে। আর হ্যাঁ, সেই সঙ্গে আরেকটা কথাও ভালো করে মনে রাখবে, মালা স্বাধীন যেটা হতে পারে, কিন্তু নিজেকে বিলিয়ে দিতে সে কখনো পারবে না, কখনো না। এ কি হলো? তাহলে আমার এতদিনের সব আশা এভাবে ব্যর্থ হয়ে যাবে? না, দেব না। আমি তা কিছুতে হতে দেব না। আমার ওই লোভের মুরগিতে মাছ কেটে আমি তুলবই। আরে হয়তো একটু সময়